হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকে শুরু করেছি। একটু আগেই ঘুম থেকে উঠেছি, আর ওঠার পর আজকে সকালবেলায় যা যা জামাকাপড় কাচাকাচি করেছি সেগুলোকেই ভাঁজ করতে বসেছি। ওদিকে দেখো, ব্ল্যাঙ্কেটটা আমার এখনও ভাঁজ করা হয়নি। আজকে সকাল থেকে অনেকবার ভেবেছি ব্লগটা শুরু করব, তবে শরীরটা এতটাই খারাপ যে ব্লগটা শুরু করতে পারিনি। আজকে ভালো জ্বর আছে গায়ে, তার সাথে মাথাটাও যন্ত্রণা করছিল, সেই জন্য যতটুকু কাজ না করলেই নয় ঠিক ততটুকুই কাজ করেছি। আর যারা ব্লগ করো তারা বুঝতে পারবে, ব্লগ করতে গেলে ক্যামেরা সেট করে কাজ করাটা অতটা ইজি হয় না, অনেকটাই টাইম চলে যায় আর এক্সট্রা খাটনিও বেড়ে যায়। তো সেই জন্য আজকে আর সকালবেলা ব্লগ শুরু করিনি। যা যা ভাঁজ করার ছিল সেগুলো ভাঁজ করেছি, তার সাথে মাথাটা প্রচণ্ডই যন্ত্রণা করছে। নিশা আমাকে কমেন্ট করেছিলে, তোমার বেশ সর্দি সর্দি, ভয়েসটা চেঞ্জ একদম। তুমি খুব ভালো করে ঘর গোছাও, কিন্তু ডাস্ট অ্যালার্জিতে ভীষণ ভুগতে হয় বলো। একদমই তাই গো, আমার ঘর গোছাতেও ভালো লাগে, ঘর পরিষ্কার করতেও ভালো লাগে। ঘর পরিষ্কার করা, ক্লিনিং, ডাস্টিং এগুলো দেখবে অনেকটা থেরাপির মতন। আমাদের এই হাউসওয়াইফদের লাইফটা প্রচণ্ডই একঘেয়ে, প্রত্যেক দিন একই কাজ রিপিটেডলি করতে হয়, সেটা করতে অনেক সময় ভালো লাগে না। তখন আমি করি যেটা আমার ভালো লাগে করতে, সেটা দিয়েই কাজগুলো শুরু করি। এই যেমন জামা কাপড় গোছানো, আলমারি গোছানো, ঘরটার সমস্ত কিছু একটু ছোটোখাটো করে চেঞ্জ করা, এগুলো করতে আমার বেশ ভালো লাগে। তবে ওই যে ধুলোটা, সেটা আমাকে প্রচণ্ডই ট্রাবল দেয়। ধুলোতে আমার প্রচণ্ড প্রবলেম হয়। তবে যদি সেটা রেগুলার বেসিসে যে ধুলো পড়ে সেটাতে অতটা কষ্ট হয় না, কিন্তু যদি জমে থাকা ধুলো হয় তখনই আসল সমস্যা শুরু হয়। এইবারই দেখো না কি অবস্থা, ঠান্ডা লাগা, জ্বর, গলা ব্যথা এগুলো কমছেই না। তার সাথে ওয়েদার চেঞ্জ তো আছেই। আমি প্রত্যেকদিন ভিডিও শুরুতেই তোমাদের জন্য প্রে করে বলি যেন তোমরা সবাই ভালো থাকো। তবে অবশ্যই আজকে তোমরা আমায় কমেন্টে জানিও তোমাদের শরীর কেমন আছে। খাওয়ার গিফট না হলে তোর কপালে দুঃখ আছে। আসো, কি ভালো গিফট নিয়েছি, ভিডিও করবো। ভিডিও লজেন্স আননি, কে দিছে এটা? আর আমাদের একটা অফিস কলিগে ওই গ্রামের দিকে থাকে, ওকে বলেছিলাম যে অনেকদিন নারকেল খাই না, আমাদের নারকেল পাওয়া যায় না, অনেকদিন খাই না। ওই দাদাটা আজকে গাছ থেকে নারকেল পাড়িয়েছে আমার জন্য, বাড়ির জন্য তিনটে, নিজে তিনটে পাড়িয়েছিল, তো আমার জন্য একটা নিয়ে এসছে। আমি সব রেডি ফেডি করে নিয়ে এসি, যেদিন ছুটি দেয় সেদিন খেয়ে নিবি, তাই গিফট। তাও যদি নিজের পয়সা দিয়ে আনতি। হ্যাঁ, লোকে আরে সেইটা কথা না, তুই আমার এটা লোকে তোকে একটা দিয়েছে, সেটা আবার তুই আমাকে গিফট বলে চালিয়ে দিলি। আবার কি, এটা গিফট তো, এটা কত সুন্দর গিফটটা দেখ। কপালে নিয়ে বয়ে থাক। রাত্রিবেলাতে আজকে রিন্টু আসার পর বলল ও নিজে ডিম ভাজা করবে। সত্যি কথা বলতে ও ডিম ভাজাটা বেশ ভালো করে। আমি ডিম ভাজতে গেলে না ভেঙে ফেলি, উল্টাতে পারি না ঠিকভাবে। তবে ও দেখো ডিমটা কত সুন্দর করে ভেজেছে। আজকের ব্লগটা এইটুকুই আমি করতে পেরেছিলাম। শরীরটা ভালো না থাকায় আজকের বেশি বড় করে ব্লগ করতে পারিনি। আর নেক্সট ডেও সকাল থেকে কোনো ব্লগই আমি করতে পারিনি। আজকে হলো নেক্সট দিন সন্ধেবেলা। এখন রেডি হয়েছি মার সাথে একটু বাজারে যাব বলে। 27শে নভেম্বর আমার ভাসুরের বিয়ে, সেই জন্যই টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা করতে যাচ্ছি। তাই এখন চটপট করে রেডি হয়ে নিচ্ছি। আর আমার আজকেও শরীরটা ভালো না, অতটা এনার্জি পাচ্ছি না। তবে কিছু করার নেই, এনার্জি না পেলেও কোনো কোনো সময় নিজেকে পুশ করেই কোনো কাজ করা উচিত। তাতে কিছুটা সময় অসুবিধা হলেও পরে কিন্তু বেশ ভালোই লাগে। বাড়িতে শুয়ে বসে থাকলে শরীর কখনোই ঠিক লাগে না, কাজের মধ্যে ব্যস্ত থাকলে শরীর খারাপটাও একটু কম লাগে। আর এখন তো ঘুরতে যাচ্ছি, ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। মা বলেছিল ওই 3:30 4টে নাগাদ বেরোবে, তবে আমি যেহেতু লাঞ্চ করে ওষুধ খেয়ে শুয়েছিলাম সেই জন্য আমার আর ওই টাইমে যাওয়া হয়নি। সন্ধ্যেবেলা ওঠার পর প্ল্যানটা এক প্রকার মা ক্যান্সেলই করে দিচ্ছিল।
কারণ বেরোতে বেরোতেই প্রায় আমাদের 6টা বেজে যাচ্ছে। মার কাছে এটা অনেক রাত, আর মা কাঁচরাপাড়ায় যেতে চায় না একা একা, মানে রিন্টু না থাকলে মা এভাবে যেতে চায় না। তবে আমি জোর করেই কিছুটা নিয়ে যাচ্ছি। কাঁচরাপাড়া আমাদের এখান থেকে জাস্ট একটা অটো করেই যাওয়া যায়, তো না বেরিয়ে বেরিয়ে মা মনের মধ্যে এই ভয়টাকে পুষে ফেলেছে। তো সেই জন্য আমি বললাম যে না, কিছুই হবে না। আমি যখন বহরমপুর থেকে ফিরি তখন তো প্রায় 8টা সাড়ে 8টাও বেজে যায়। আবার রিন্টুর সঙ্গে অনেকবার আমরা রাতের ট্রেনেও ফিরেছি। যাই হোক, এখন রেডি হয়ে গেছি। বিছানা আমার গোছানো হলো না, বিছানা আমি এসে গোছাবো। চলো এখন বেরোনো যাক। বাড়ির সামনেই টোটো দাঁড়ানো, এখান থেকে উঠবে? ও বাবা, এখানে আমার ব্যাগ ঝুলছে। তুমি তো ওই ব্যাগটা নিলেই পারতে, ওই পিঙ্কটা। আরো অবশেষে দুজন মিলে বেরিয়ে পড়েছি। বেরোনোর পরেও মা বলছিল কাঁচরাপাড়া যেতে হবে না, গয়েশপুর বাজার থেকেই কাজগুলো মিটিয়ে আসি। তবে আমি কিছুটা জোর করেই কাঁচরাপাড়াই যাব বলে ঠিক করেছি। আজকে যে আমি আর মা কাঁচরাপাড়ায় যাব সেটা রিন্টুকে জানানোও হয়নি, কারণ দুপুরবেলাতে আজকে ওই যে বললাম ওষুধ খেয়ে যেহেতু ঘুমিয়েছি, ওর সাথে কথাও হয়নি দুপুরবেলা। সেই যখন কাজে ঢুকেছে তখনই লাস্ট ওর সাথে কথা হয়েছে, ফলে আজকে এক প্রকার না জানিয়েই দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমাদের কিছু কিছু অভ্যেস থাকে যেগুলো চেঞ্জ না হওয়াই ভালো। এই যেমন বিয়ের আগে থাকতেই আমি বা ও যখনই কেউ কোথাও যেতাম, বেরোনোর আগে একবার ফোন করতাম, আবার পৌঁছানোর পর আর একবার ফোন করে জানিয়ে দিতাম যে জায়গাটায় আমরা পৌঁছে গেছি। এটা কিন্তু কোনো নিয়ম এরকমটা নয়, মানে আমাদের ওটা অভ্যেস ছিল, আর সেটা বিয়ের পরও এখনও আমরা বজায় রেখেছি। শুধু ওর ক্ষেত্রে নয়, বিয়ের পর এখন যখন আমি কোথাও বেরোই আমি আমার মাকেও ফোন করে জানিয়ে দিই যে আমি জায়গাটায় যাচ্ছি, আবার ফেরত এসেও ফোন করে জানিয়ে দিই। তোমাদের সাথে কথায় কথায় পৌঁছে গেছি কাঁচরাপাড়া মার্কেট। কাঁচরাপাড়া মার্কেটে অনেকেই আসে জিনিসপত্র কেনাকাটা করতে, অনেক দূর থেকেও আসে। আর কাঁচরাপাড়ায় তো এখন ভাইরাল চায়ের দোকানটা, সামনে দিয়েই আসলাম। মা বলছিল ভিডিও করব কিনা, তবে আমি আর করিনি। এখানে দেখো কত সোনাদানা বিক্রি হচ্ছে, তবে এসব আমরা কিনবো না, আমাদের যেটা দরকার সেই দিকে আমরা এখন যাচ্ছি। বেশি কিছু কেনাকাটা ছিল না, টুকটাক একটা দুটো জিনিস কেনার ছিল, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তবে পরে অবশ্যই কোনো ভিডিওতে দেখিয়ে দেব। কেনাকাটা শেষ করে অটো স্ট্যান্ডে চলে এসেছি। এখন অটোতে বসে আছি, ফুল রিজার্ভ হবে, তারপরে অটো ছাড়বে। কোথাও ঘুরতে বেরোলে আমার ফুচকা খাওয়া চাই, তবে আজকে গলার ব্যথার জন্য সেটা আর খাইনি। বাড়ি ফেরার সময় ভেবেছি চপ কিনে নিয়ে ফিরবো। আর এখানে বড় ঠাকুরের পুজো ছিল, তাই জন্য ওখানে দেখতে পাচ্ছ হয়তো এক বাটি সিন্নি প্রসাদ। আমার যে কি ভালো লাগে এই প্রসাদটা খেতে, আমার চোখ তো ওদিকেই ছিল। ফেরার পর মানির বাড়ি গেছিলাম একটু, আর এখন চপ কিনে নিয়ে বাড়ি ফিরবো। প্রতিদিনের মতো আজকেও চলো কয়েকজনের কমেন্ট আমি এখন পড়বো। পূজা মানাই আমাকে কমেন্ট করেছো, খুব মিষ্টি লাগছে গো তোমায়, থ্যাংক ইউ। পূজা সরকার আমায় কমেন্ট করেছো, খুব সুন্দর। ভাসুরের গায়ে হলুদের যে ছবিগুলো আমি কমিউনিটিতে শেয়ার করেছিলাম, তাতে প্রীতি আমায় জিজ্ঞেস করেছো দাদাভাই কই। আসলে ওই দিন ও ছুটি করতে পারেনি, সেই জন্য ওর ছবি নেই ওখানে। বাইরে আজকে ঠান্ডাটা অনেকটাই কম। অটোতে আসার সময় কানে ঠান্ডা হাওয়া লাগছিল বলে কানটা মাফলার দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম। তবে বাড়িতে আসার পর যেহেতু হেঁটে হেঁটে মানির বাড়ি গেছি, আবার দোকান থেকে এসেছি, যেন গরম লাগছিল, তাই সোয়েটারটা খুলে এখন মুড়ি মাখবো বলে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর ওদিকে দেখলে রাস্তায় কত কুয়াশা জমেছে। ব্লগ উইথ সুমিত্রা চ্যানেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো পাস্তা বানানো, আমার মেয়ে খুব ভালো খায়, বোন পাশে রইলাম, আমন্ত্রণ রইল। তোমাকে অনেক ধন্যবাদ দিদিভাই আমার পাশে থাকার জন্য। পাস্তা খেতে তো আমি রিন্টু দুজনেই ভীষণ পছন্দ করি। আমার তো ম্যাগির থেকে পাস্তাটা বেশি ভালো লাগে, একটু বেশি করে রসুন দিয়ে, বেশি করে সস দিয়ে, খুব ভালো লাগে খেতে। মনের ঘরে টুম্পার সাথে চ্যানেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, 10 নম্বর লাইক দিয়ে দেখা শুরু করলাম, সব মিলিয়ে খুব ভালো লাগলো। শেষের মুড়ি মাখা দেখে জিভে জল এসে গেল। অবশ্য আজ আমার ঘরেও বেগুনি আর মুড়ি ডিনার। অনেক ভালোবাসা তোমায়, আমি তোমার নতুন বন্ধু।
আমার মা বাবাও মাঝে মধ্যে চপ আর মুড়ি ডিনারে খায়, তবে আমি কখনো মুড়ি চপ ডিনারে খাইনি। আমার ওই সন্ধ্যেবেলার টাইমটাতেই খেতে বেশি ভালো লাগে। আর এখানে যেই দোকান থেকে আমরা চপটা নিয়ে আসি সত্যি খুবই ক্রিস্পি বানায় আর খুব টেস্টিও হয় খেতে। ও দোকানে আজকে দেখলাম বিভিন্ন রকম ফ্রাইড আইটেমও পাওয়া যাচ্ছে। যেদিন নেক্সট রিন্টুর ছুটি থাকবে সেদিন অবশ্যই খাবো। এদিকে দেখো লঙ্কা দিয়ে ঝালঝাল করে মুড়ি মাখবো। আমার মুড়ির সাথে লঙ্কা খেতে এখন বেশ ভালো লাগে। আগে তো আমি খেতেই পারতাম না, তবে এখন কিন্তু আমি দিব্যি 2টো লঙ্কা কামড়ে মুড়ি দিয়ে খেয়ে নিতে পারি। তার সাথে আমার মুখে এখন এমনিতেই কোনো স্বাদ নেই, ঝাল দিয়ে সর্দির সময় কিছু খেতে দেখবে বেশ ভালোই লাগে। লঙ্কাটাকে একদম মিহি করে কেটে নিয়েছি আর মুড়ির মধ্যে মাখিয়ে নেব। আজকে সামান্য পরিমাণে লবণও দিয়েছি। আচ্ছা, মুড়ি মাখাতে তোমরা কারা কারা লবণ দাও? যারা দাও অবশ্যই জানিও, আর যারা দাও না তারা সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে দেখো, মুড়িটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। মুড়ি মাখার মেন কারণ হচ্ছে চপ আছে, তার সাথে ওই যে চানাচুরের প্যাকেটটা রাখলাম, ওই সোনার বাংলা চানাচুরটা বেশ টেস্টি। আগের দিন এটা দিয়ে মুড়ি মেখেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম। মুড়ি মাখার আগে আমি মাকে জিজ্ঞেস করলাম চানাচুর আছে কিনা হাফটা, তো মা বলল হ্যাঁ আছে। তবে চানাচুরটা ঢালতে গিয়ে দেখছি মাত্র এই কটা চানাচুর। মাকে পরে জিজ্ঞেস করাতে মা বলল মা একদিন নাকি চানাচুরটা খেয়েছে। তো এটা যদি আগে জানতাম তাহলে আমি আর সত্যি মুড়ি মাখতাম না, কারণ এই চানাচুরটার লোভেই আমি মুড়িটা মেখেছিলাম, নাহলে আমি শুধু চপই ওই ঝাল সস দিয়ে খেতাম। যাক, এখন যখন হয়েই গেছে তখন আর কিছু করার নেই। এখন মার জন্য মুড়িটা তুলে রাখলাম। তবে আমি মুড়ির মধ্যে একটু আলু ভাজা নিয়ে নিয়েছিলাম, নাহলে মুড়িটা একদম ফিকা ফিকা লাগছিল। শশাটাও আজকে নেই, তো সেই জন্য আলু ভাজা দিয়ে ভালো করে সুন্দর করে মুড়িটা মাখিয়ে মাকে দিয়ে আসলাম। আর চপ নিয়ে বসে পড়বো এখন মুড়ি খেতে। তবে আমার মুড়িতে আমি আবার একটু গন্ধরাজ লেবুও দিয়ে নেব। বেশ গন্ধটা আলাদাই একটা মাত্রা এনে দেয়, টেস্টটা পুরো আলাদা লেভেলেরই লাগে। আমার তো ভয়েস দেওয়ার সময়তেও জিভে জল আসছে। আসার পর আমি ব্ল্যাঙ্কেটটা খুলে বসে বেশ কিছুটা টাইম এডিট করছিলাম, তো সেই জন্যই ব্ল্যাঙ্কেটটা খাটের ওপর দেখো খোলাই রয়েছে। এখন পায়ের ওপর দিয়ে ব্ল্যাঙ্কেটটা নিয়ে বসে মুড়ি খাবো, তার সাথে ইউটিউবে কিছু একটু দেখবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকে, রূপস প্যারাডাইস। তোমরা অবশ্যই আমার প্রোফাইলটা একবার চেক করো। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আজ তবে আসি, টাটা।